হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইপিসি ইন্ট্রিনসিক ফিজিক্স ক্লাসেস। আমরা আজকে ক্লাস 10 এর বেশ কয়েকটা যেগুলো আলোচনা করেছিলাম, আজকে আমরা তারপরের একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটার নাম হচ্ছে গ্রিন হাউস এফেক্ট এবং গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। এই টপিকটা সম্পর্কে আমরা একটু ছোটবেলা থেকেই জেনে আসি। ক্লাসে 8 এও অল্প বিস্তর পড়েছি এবং 7 থেকেও আমাদের অল্প বিস্তর আইডিয়া থাকে। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে এই টপিকটা একটু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমেই বলি যে গ্রিন হাউস এফেক্টটা কি? গ্রিন হাউস এফেক্ট হচ্ছে যে ধরো শীতের দেশে যেখানে টেম্পারেচার প্রচন্ড পরিমাণে কম, ধরো -20 ডিগ্রি -30 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি, তো সেই সমস্ত জায়গায় তো ফুল, কোনো শাকসবজি এই সমস্তগুলো চাষ করা প্রচন্ড পরিমাণে টাফ। মানে ধরো এতটা কম টেম্পারেচারে উদ্ভিদগুলো নিজেরা সার্ভাইভ করবে কি করে? সার্ভাইভ করা প্লাস মানে ফলন দেবে কি করে? সেই কারণের জন্য কি করা হয়, ওখানে একটা নতুন কনসেপ্ট কাজে লাগানো হচ্ছে, আজ থেকে না বেশ কয়েক বছর ধরে, কয়েক দশক ধরে। সেখানে কি করা হয়, একটা কাঁচের ঘর বানিয়ে নেওয়া। আমি এখানে আরবিট্রারি একটা ছবি এঁকে তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে আরবিট্রারি একটা ঘর মানে ছবি। সেখানে কি করা হয়েছে আমরা দেখাতে চাইছি যে একটা কাঁচের ঘর, এটা একটা কাঁচের ঘর আমি রিপ্রেজেন্ট করতে চাইছি। এই কাঁচের ঘরের ভিতরে ধরো যে সমস্ত শাকসবজিগুলো চাষ করার চেষ্টা চলছে বা ধরো যে সমস্ত ফুলগুলো ফোটাতে চাওয়া হচ্ছে, সেগুলোর ভেতরে প্লেস করা থাকে। এবার সূর্য থেকে তাপশক্তি আসছে। এবার আমরা জানি সূর্য থেকে তাপশক্তি আসে কোন রশ্মির মাধ্যমে? না, ইনফ্রারেডের মাধ্যমে, আইআর ইনফ্রারেডের মাধ্যমে। এবার ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট যে সমস্ত ইনফ্রারেড রশ্মিগুলো পৃথিবী পর্যন্ত এসে পৌঁছাচ্ছে, ভূপৃষ্ঠ পর্যন্ত এসে পৌঁছাচ্ছে, সেগুলো এই কাঁচ ভেদ করে সহজেই ভেতর পর্যন্ত পৌঁছে যায়। এবার ভেতরের যে সমস্ত বস্তুগুলো রয়েছে, ভূপৃষ্ঠ রয়েছে, সেখান থেকে আবার প্রতিফলিত হয়ে তারা তো ব্যাক করে ফিরে যাবে। এবার অপেক্ষাকৃত মানে একটু ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যগুলো এসছিল, এবার যখন রিফ্লেক্ট ব্যাক করে যাবে তবে তরঙ্গ দৈর্ঘ্যটা এখানে পরিবর্তন হবে। এবার যেই তরঙ্গ দৈর্ঘ্যটা একটু বড় হয়ে যাচ্ছে, মানে একটু অপেক্ষাকৃত বড় তরঙ্গ দৈর্ঘ্যের ইনফ্রারেড রশ্মি যখন এখান থেকে রিফ্লেক্ট ব্যাক করে যাওয়ার চেষ্টা করছে, তখন এই কাঁচের ইনবিটুইন যে মলিকুলার গ্যাপ রয়েছে তার ভেতর দিয়ে পাস করতে পারে না। স্বভাবত কি হয়, সেগুলো সব ট্র্যাপ হয়ে যায়। মানে আমি এখানে লাল দিয়ে যেটা দেখিয়েছি, লাল ওয়েভগুলো যেগুলো দেখানো হচ্ছে, সেগুলো হচ্ছে অপেক্ষাকৃত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য, সেটা কাঁচের ভিতরে প্রবেশ করছে এবং যখন রিফ্লেক্ট ব্যাক করছে সেটাকে সবুজ কালি দিয়ে দেখানো হয়েছে। মানে বস্তুগুলো থেকে রিফ্লেক্ট করে যখন যাচ্ছে, উদ্ভিদ থেকে হোক বা ভূপৃষ্ঠ থেকে হোক, নিচের তলটা থেকে হোক, সেগুলো যখন যাচ্ছে সেটাকে সবুজ কালি দিয়ে রিপ্রেজেন্ট করেছি। আর কাঁচ থেকে প্রতিফলিত হয়ে যেটা আসছে সেটাকে আমি কালো কালি দিয়ে মার্ক করেছি। এর ফলে কি হচ্ছে, ইনফ্রারেড রশ্মিটা পুরো ভেতরে ট্র্যাপ হয়ে যাচ্ছে। এবার ইনফ্রারেড রশ্মি মানে সেটা তাপ বহন করে, তাপের জন্য দায়ী। ভেতরে টেম্পারেচার, ভেতরে যত পরিমাণে ইনফ্রারেড রশ্মিগুলো ট্র্যাপ হতে থাকবে তত ভেতরে টেম্পারেচার আস্তে 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 একটু করে ইনক্রিজ করতে থাকবে। দিনের বেলা তো অবশ্যই, রাতের বেলাতে তো কিছু করেন। দিনের বেলাতে টেম্পারেচার বাড়তে 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 টেম্পারেচার 10 ডিগ্রি 12 ডিগ্রি পর্যন্ত ভেতরে টেম্পারেচার হয়ে যেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে আরো বেশিও হয়ে যেতে পারে যদি বেশি পরিমাণে ট্র্যাপ করে, সেদিন যদি সানলাইট বেশি থেকে থাকে। আর বাইরের টেম্পারেচার হয়তো সেখানে আছে -20 ডিগ্রি -30 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। অর্থাৎ গ্রিন হাউসের বাইরের টেম্পারেচার এবং ভেতরের টেম্পারেচার কিন্তু অনেকটা পার্থক্য হয়ে যায়। এবার ভেতরের টেম্পারেচার যেহেতু অনেকটা বেড়ে গেছে, তাই ভেতরে থাকা উদ্ভিদগুলো বা কোনো মানে ফুলের জন্য হোক বা শাকসবজি যেটার জন্য চাষ করা হচ্ছে, গ্রিন হাউস এফেক্টটা কাজে লাগানো হচ্ছে, সেখানে কিন্তু এই ভেতরের উদ্ভিদগুলো খুব সহজেই বেড়ে উঠতে পারে এবং তাদের যে কারণের জন্য লাগানো হচ্ছে, ধরো শাকসবজি বা ফুল, প্রত্যেকটারই কিন্তু ফলন খুব ভালো পরিমাণে হয়ে থাকে। মানে অবশ্যই যেটা বাইরে থাকলে হতো না, সেটা কিন্তু ভেতরে যেহেতু টেম্পারেচারটা সে অনেক বেশি পাচ্ছে, তাই তার কোনো অসুবিধা হয় না। তো এটা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। এখন এই এফেক্টটা আমাদের পরিবেশে কিভাবে ঘটছে? আমাদের পরিবেশে কিছু গ্যাস রয়েছে, যে সমস্ত গ্যাসগুলোকে আমাদের বলা হয় গ্রিন হাউস গ্যাস। এই গ্যাসগুলো সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি। প্রথমেই আছে, একদম সব থেকে উপরে যেটা আছে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, ওজোন, নাইট্রাস অক্সাইড এবং জলীয় বাষ্প। এই কয়েকটা গ্যাস যেগুলোকে আমরা গ্রিন হাউস গ্যাস বলছি, তাদের কাজ হচ্ছে এই গ্রিন হাউস এফেক্টের ভেতরে যে ঘটনাটা ঘটছে তার মতো। কি করে, পৃথিবী থেকে আবার সেই ইনফ্রারেড রশ্মি তো আসছে, ইনফ্রারেড রশ্মি পৃথিবী থেকে ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে ফেরত যাবে। প্রথমে ভূপৃষ্ঠে আসছে, ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে ফেরত যাবে। এবার যখন ফেরত যায় তখন এই CO2, CH4, CFC, O3, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প, এই সমস্ত গ্রিন হাউস গ্যাসগুলো সেই টেম্পারেচারটা মানে সেই ইনফ্রারেড রশ্মিটাকে ট্র্যাপ করে নেয়। এবার ট্র্যাপ করে নেওয়ার পর এবার ধরো CO2, CH4 প্রত্যেকেরই তো বন্ড আছে, সেই বন্ডগুলো ভাইব্রেট করতে শুরু করে। কিছু পরিমাণ হিট নিচ্ছে, মানে কি কিছু পরিমাণ এনার্জি নিচ্ছে। এবার এনার্জিটা নেওয়ার ফলে তার এই বন্ডগুলো না জোরে 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 ভাইব্রেট করতে শুরু করে দেয়। তার মানে এবার ও যেই হিট এনার্জিটা নিয়ে নিল, নেওয়ার পর প্রথম কথা সে সঙ্গে সঙ্গে ছাড়বে না। CO2, CH4, CFC এরা চট করে এই হিট এনার্জিটাকে ছাড়ে না। শুধু তাই নয়, এরা তো ছাড়ছে না, তার ফলে এরা বায়ুমণ্ডলের মধ্যে রয়েছে, বায়ুমণ্ডলের উষ্ণতা উন্নত কি বলবো আর কি, সময়ের পর সময় সময়ের পর সময় বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে। শুধু তাই নয়, তার সাথে সাথে ধরো CO2 একটা মলিকুল রয়েছে, হ্যাঁ, একটা CO2 মলিকুল, হ্যাঁ,
এবার সেই CO2 এর সাথে ধরো অন্য কোনো একটা অক্সিজেন বা নাইট্রোজেন, এগুলো তো গ্রিন হাউস গ্যাস না, কিন্তু প্রকৃতিতে প্রচুর পরিমাণে রয়েছে, তার সাথে এরা কিন্তু গ্রিন হাউস গ্যাস না। কিন্তু ধরো একটা অক্সিজেনের অণু এই CO2 অণুর সঙ্গে ধাক্কা খেলো, তার ফলে কি হবে, CO2 অলরেডি কিছু পরিমাণ ইনফ্রারেড রে নিয়ে সে কিন্তু উত্তপ্ত অবস্থায় ভাইব্রেট করছে। এবার অক্সিজেনের অণু বা নাইট্রোজেনের অণু এদের সাথে যদি কোলাইড করে, ধাক্কা হয়, তাহলে অক্সিজেন অণু বা নাইট্রোজেন অণুকেও কিন্তু কিছু পরিমাণে সে হিট এনার্জি ট্রান্সফার করবে। তার ফলে কি হবে, বায়ুমণ্ডলের উষ্ণতা কিন্তু উত্তরোত্তর বাড়তেই থাকে। আর এই যে ঘটনাটা, এই ঘটনাটার সাথে অ্যাসোসিয়েটেড যে ব্যাপারটা, সেটাই হচ্ছে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং কি না, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, ধরো এই যে আমি বারবার বলছি, যে এতক্ষণ ধরে বললাম যে গ্রিন হাউস এফেক্ট যেটা আমাদের পরিবেশে ঘটছে, সেই গ্রিন হাউস এফেক্টের ফলে কি হচ্ছে, আমাদের পৃথিবী অ্যাভারেজ যে টেম্পারেচার, সেটা কিন্তু প্রতি বছর বছর খানিক খানিক করে বাড়ছে। মানে আমাদের মানে স্ট্যাটিস্টিক বা ডেটা যা বলছে, আমাদের প্রায় 2050-এর কাছাকাছি পর্যন্ত গিয়ে অ্যাভারেজ টেম্পারেচার আমাদের ভূপৃষ্ঠের প্রায় 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন ঠিক আছে, এটা শুনে হয়তো মনে হতে পারে যে এটা তো প্রচন্ড বেশি পরিমাণে খারাপ ব্যাপার, এটা প্রচন্ড পরিমাণে ক্ষতিকারক পদার্থ রয়েছে, কার্বন ডাই অক্সাইড যতটা পরিমাণে কমে যায় ততই মনে হচ্ছে ভালো। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বর্তমানে যা রয়েছে সেই সিচুয়েশনে তার থেকে কমে গেলে অবশ্যই ভালো, কারণ এখন প্রচন্ড পরিমাণে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেছে। কিন্তু কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ধরো কমতে কমতে যদি একটা সার্টেন রেঞ্জের নিচে নেমে যায়, সেক্ষেত্রে কি হবে, এই গ্রিন হাউস এফেক্টের যে বলছি, সেই গ্রিন হাউস এফেক্টের শুধুই যে ক্ষতিকারক প্রভাব রয়েছে এমন নয়, গ্রিন হাউস এফেক্টের কিন্তু খানিক উপযোগিতাও আছে। গ্রিন হাউস এফেক্টের উপযোগিতাটা কি, সেটা হচ্ছে, ধরো আমরা বললাম যে গ্রিন হাউস এফেক্ট মানে কি না, গ্রিন হাউস এফেক্ট মানে হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড এই সমস্ত গ্রিন হাউস গ্যাসগুলো কি করবে, পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে যে ইনফ্রারেড রশ্মিটা রিফ্লেক্ট ব্যাক করে যাচ্ছে, সেটাকে ট্র্যাক করে রেখে দেয়। এবং তারা তো আমাদের বায়ুমণ্ডলেই রয়েছে, বায়ুমণ্ডলের উষ্ণতাটাকে ধীরে ধীরে বাড়াতে শুরু করে। তার ফলে যেটা হচ্ছে, হ্যাঁ, যেহেতু কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা আমাদের রেঞ্জের থেকে অনেকটা বেশি পরিমাণে রয়েছে এখন আমাদের বায়ুমণ্ডলে, তাই কি হচ্ছে, টেম্পারেচারটা কিন্তু বেড়েই যাচ্ছে। কিন্তু যদি এমনটা হয় যে ধরো কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কোনো রকমে প্রচন্ড পরিমাণে কমিয়ে দেওয়া হলো, তার ফলে কি হবে, কার্বন ডাই অক্সাইড, CH4, CFC এগুলো অনেকটা পরিমাণ কমে যাবে। তাহলে কি হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু গ্রিন হাউস এফেক্ট আর বেশি পরিমাণে হবে না, প্রচন্ড পরিমাণে লোয়ার ডাউন হয়ে যাবে। এবার যখনই গ্রিন হাউস এফেক্টটা প্রচন্ড পরিমাণে কম হয়ে যাবে, সাথে সাথে পৃথিবীর যখন বেশি হয়েছিল তখন অ্যাভারেজ টেম্পারেচারটা বেড়েছিল, এবার যখন কম হবে অ্যাভারেজ টেম্পারেচার কমবে, কমতে কমতে টেম্পারেচার অনেকটা নেমে যেতে পারে, -30 ডিগ্রি সেন্টিগ্রেড, -32 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নেমে যেতে পারে। তাহলে এবার এতটা টেম্পারেচার যদি নেমে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের জীবকুলের পক্ষে একটা অস্তিত্বের সংকট দেখা দেবে, তাই না? এবার তার মানে এতটা টেম্পারেচার যদি কমে যায়, জীবকুল কোনোভাবে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে পারবে না। অর্থাৎ বলার উদ্দেশ্য এটাই যে গ্রিন হাউস এফেক্ট মানে যে ভয় পাওয়ার মতো বিরাট কিছু এফেক্ট, এটা আমাদের বিরাট ক্ষতি করে দিচ্ছে তা নয়, এর পজিটিভ এফেক্টও আছে। যদি, হ্যাঁ, আমাদের যেহেতু গ্রিন হাউস গ্যাসগুলো প্রচন্ড পরিমাণে বেড়ে আছে তাই একটু প্রবলেম, কিন্তু সেটা যদি না হয়, আমাদের যদি রেঞ্জের মধ্যে কার্বন ডাই অক্সাইড অবশ্যই ঠিকঠাক পরিমাণে থেকে থাকে, যতটা কাম্য আর কি, ততটা পর্যন্ত থেকে থাকে, তাহলে কিন্তু গ্রিন হাউস এফেক্ট অবশ্যই একটা পজিটিভ সাইড আছে, নেগেটিভ সাইড সম্পূর্ণ নয়। নেগেটিভ সাইড এখন হয়ে যাচ্ছে যেহেতু গ্যাসগুলোর পরিমাণ বেড়েছে। যাই হোক, নেক্সট, এরপর আমরা আলোচনা করছিলাম বিশ্ব উষ্ণায়ন নিয়ে। বিশ্ব উষ্ণায়ন কি, সেই ঘটনাটা আমরা আলোচনা করেছি। তারপর আমরা বলবো যে বিশ্ব উষ্ণায়ন কি কি কারণের জন্য হচ্ছে, সেইটা একটু দেখে নেওয়া যাক। আমরা মোটামুটি জানি কি কি কারণের জন্য বিশ্ব উষ্ণায়ন হয়। কি কি কারণের জন্য বিশ্ব উষ্ণায়ন হতে পারে, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং যেটা, এর কারণগুলো কি কি, তোমার কি মনে হয়? প্রথম কারণ কি গ্লোবাল ওয়ার্মিং? এই CO2। CO2 উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, ব্যবহারটা মানে পরিমাণটা। এবং কেন বৃদ্ধি পাচ্ছে, তার প্রধান কারণ হচ্ছে জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানির বহুল প্রয়োগ, এটা হচ্ছে প্রথম কারণ। যতদিন না পর্যন্ত জীবাশ্ম জ্বালানিকে সরিয়ে আমরা যে পুনর্নবীকরণ যোগ্য যে সমস্ত শক্তিগুলো রয়েছে, ধরো সোলার এনার্জি, উইন্ড এনার্জি, জোয়ার ভাটা শক্তি, ভূতাপ শক্তি, বায়োমাস এনার্জি, সেই সমস্ত যে রিনিউয়েবল সোর্সগুলোকে আমরা যতদিন না পর্যন্ত আমাদের নিজেদের কাজে ব্যবহার করতে পারছি, বেশি বেশি পরিমাণে, ব্যবহার কি হচ্ছে না, ব্যবহার অবশ্যই হচ্ছে, কিন্তু খুবই অল্প পরিমাণে, এখনো পর্যন্ত জীবাশ্ম জ্বালানির প্রয়োগটাই সব থেকে বেশি। মানে পেট্রোল, ডিজেল, তারপরে ধরো কয়লা, তারপরে আরো অন্যান্য যে সমস্ত গ্যাসগুলো রয়েছে সেই সমস্তগুলো,
সেগুলো সবগুলোই কিন্তু প্রচুর পরিমাণে এখনো পর্যন্ত ব্যবহার হচ্ছে। সেটা তাপবিদ্যুৎ কেন্দ্র হোক, জলবিদ্যুৎ কেন্দ্র হোক, জলবিদ্যুৎ কেন্দ্রটাতে না, সরি, তাপবিদ্যুৎ কেন্দ্রতে। সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু এই সমস্ত জিনিসের প্রয়োগ যথেষ্ট পরিমাণে এখনো পর্যন্ত হচ্ছে। তো সেই কারণের জন্য যতটা পরিমাণে জীবাশ্ম জ্বালানির প্রয়োগ কমানো যায় সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। নাম্বার 2, মানে কারণটা কি সেটা একটা বললাম। আর নাম্বার 2 আরেকটা কারণ কি, কলকারখানা। কলকারখানা থেকে নির্গত CO2। কলকারখানা, শুধু কলকারখানা বললে ভুল হবে, যানবাহন। কলকারখানা, যানবাহন, এই সমস্ত জায়গা থেকে যে কার্বন ডাই অক্সাইড গুলো নির্গত হচ্ছে সেটাও একটা কারণ, তাই না? সেই কারণের জন্য গ্লোবাল ওয়ার্মিংটা একটু বেশি পরিমাণে বেড়ে আছে। আর কি কারণ হতে পারে বলো? গাছপালা এত বেশি পরিমাণে কেটে দেওয়া হচ্ছে, আমরা নিজেদের লোভে, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য বিভিন্ন লেগাসির কাজে কি করছি, অরণ্য ছেদন করে ফেলছি। এগুলো যতদিন না পর্যন্ত কমানো যাচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু গ্রিন হাউস এফেক্ট বা তার যে কনসিকুয়েন্স আর কি, গ্লোবাল ওয়ার্মিং, এটা কোনোভাবেই কমানো যাবে না। এবার এই সমস্ত কারণগুলো আরো তুমি কিছু কারণ ভাববে নিজের মতো, সেগুলো এক্সট্রা অ্যাড করে নেবে। এরপর এই কারণগুলো আমরা আলোচনা করব, গ্লোবাল ওয়ার্মিং এর কারণ আর কি কি কারণ এটা। এখন এই গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কি ঘটছে সেইটা একটু আলোচনা করে নেওয়া যাক। গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব কি? গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাবে প্রথমেই তোমার কি মনে হয়, যদি উত্তরোত্তর এইভাবে টেম্পারেচার বাড়তে থাকে, প্রথমে কি হবে? মেরুপ্রদেশের বরফগুলো গলে যাবে, তাই না? প্রথমে কি হবে? মেরুপ্রদেশের বরফ গলে যাবে। এবার মেরুপ্রদেশের বরফ গলে যাওয়ার অর্থটা কি? মেরুপ্রদেশের বরফ গলবে। এবার বরফটা যে গলবে সেটা জলে পরিণত হবে, কি করবে? আমাদের যে অ্যাভারেজ জলের যে লেয়ার রয়েছে সেটা বাড়বে। অর্থাৎ সমুদ্র তীরবর্তী যে সমস্ত শহরগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে জলের তলায় যেতে শুরু করে দেবে। আচ্ছা, আর কি হবে? গড় উষ্ণতা বৃদ্ধি পাবে, ওটা তো বলাই হলো, ওটা কমন পয়েন্ট। গড় উষ্ণতা কি হবে? গড় উষ্ণতা বৃদ্ধি হবে, এটা একটা পয়েন্ট। আর কি হবে? গ্রীষ্মকালীন যে সমস্ত রোগগুলো রয়েছে, মানে ধরো ম্যালেরিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু, এদের প্রকোপ বাড়বে, এদের প্রকোপ বাড়বে। ঠিক আছে? আর কি হতে পারে? আর কি হতে পারে? যদি আমাদের কি বলে গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব বেড়ে যায়, তাহলে আর কি হতে পারে? কিছু প্রাণীর প্রজাতি আছে, যে সমস্ত প্রজাতি, বহু প্রজাতি প্রাণী বিলুপ্ত হবে। গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব কিন্তু মানে খুবই, মানে সিরিয়াস অ্যালার্মিং টাইপের আর কি। মানে এতটাই বেশি পরিমাণের কনসিকুয়েন্স। আরো একটা জিনিস হবে, সেটা কি বলতো? সেটা হচ্ছে, আমরা জানি আমাদের ভাইরাস, ভাইরাস তো খুবই কঠিন জিনিস। বরফের মধ্যে এখনো পর্যন্ত যে সমস্ত ভাইরাস ধরো চাপা পড়ে আছে, তারা তো যেহেতু জলের মধ্যে মিশতে পারছে না, ঠিকঠাক টেম্পারেচার পাচ্ছে না, তাই কিন্তু তারা ওই জায়গায় রয়েছে। আর ভাইরাস চট করে কিন্তু নিজেরা মরে যায় না। সেখানের জন্য কি হবে? যেই বরফগুলো গলতে শুরু করবে, সেখানে থাকা কিছু এমন ক্ষতিকারক ভাইরাস আছে যেগুলো জলে মিশবে এবং জলে মেশার সাথে সাথে কি করবে? প্রাণীদেহে কিন্তু ক্ষতি সৃষ্টি করবে। আচ্ছা, এইগুলো মোটামুটি গেল যে গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাবে কি কি হতে পারে এটা। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা জিনিস তোমাকে বলে রাখি, আজকে ওটা আলোচনা করা সম্ভব হচ্ছে না, পরের ক্লাসে আমরা আলোচনা করবো যে CO2, CH4 বা এই CO2 গ্যাসটার এমন কি প্রপার্টি রয়েছে যে কারণটার জন্য, অক্সিজেন বলো, অক্সিজেন তো গ্রিন হাউস গ্যাস না। তারপর ধরো N2O এর মধ্যে এমন কি প্রপার্টি রয়েছে, কি কারণের জন্য নাইট্রোজেন আলাদা করে যখন রয়েছে তখন সে গ্রিন হাউস গ্যাস নয়, অক্সিজেন আলাদা করে রয়েছে সে গ্রিন হাউস গ্যাস না। কিন্তু নাইট্রাস অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, CFC, CH4, O3, এগুলো কেন গ্রিন হাউস গ্যাস? এটা নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করবো। আজকে তো আলোচনা করা যাবে না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে নাহলে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা এই ইয়েতে বলে রাখা দরকার, এলন মাস্কের নাম নিশ্চয়ই শোনা আছে। এলন মাস্ক একটা টেকনিকের কথা বলেছেন। আমরা জানি মঙ্গল গ্রহতে উনি তো চাইছেন যে আগামী 100 বছরের মধ্যে যেন অবশ্যই শিফট করে যাওয়া যেতে পারে। কারণ আগামী 100 বছর বা 150 বছর পর পৃথিবীর কি অবস্থা হবে সেটা নিয়ে খানিক চিন্তা আছে। তো সেই কারণের জন্য যদি মঙ্গল গ্রহে শিফট করতে হয়, সেক্ষেত্রে উনি একটা টেকনিকের কথা বলেছেন, মানে যেটা করা যেতে পারে। বলেছেন যে ওখানে পারমাণবিক বিস্ফোরণ ঘটানোর কথা। কেন পারমাণবিক বিস্ফোরণ ঘটানোর কথা বলেছেন? তার কারণ হচ্ছে, আমরা জানি মঙ্গল গ্রহের টেম্পারেচার কিন্তু অনেকটা কম। দিনের দিকেই টেম্পারেচার থাকে প্রায় মানে -53-54 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। দিনের দিকে টেম্পারেচার -100 কাছাকাছি চলে যায়। তার মানে এখানে এতটা কম টেম্পারেচারে আমরা পৃথিবীতে যেরকম পরিবেশে অভ্যস্ত থেকে অভ্যস্ত, বা পৃথিবীর যে পরিবেশটা রয়েছে আর কি,
সেই অ্যাকর্ডিং আমরা ভাবতেই পারি যে এই টেম্পারেচারে নিশ্চয়ই কোনো প্রাণী ওখানে সার্ভাইভ করা সম্ভব না। তাই কি করতে হবে? টেম্পারেচার বাড়াতে হবে। আর টেম্পারেচার বাড়ানোর যেটা আমাদের জেনারেল রুল বা আমাদের পৃথিবীতে যেভাবে ঘটছে সেটা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। অর্থাৎ কোনোভাবে যদি গ্রিন হাউস গ্যাসের পরিমাণটা সেখানে বাড়ানো যায় তাহলে কিন্তু টেম্পারেচার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণের জন্যই বলা হয়েছে যে মঙ্গল গ্রহে যদি প্রাণের মানে কোনোদিন শীত করার ভাবনা চিন্তা থেকেই থাকে তাহলে আগে কিন্তু নিউক্লিয়ার বিস্ফোরণ কতগুলো ঘটিয়ে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটাকে বাড়াতে হবে। তার ফলে কি হবে? গ্রিন হাউস এফেক্ট হবে এবং টেম্পারেচার বাড়তে শুরু করবে। আস্তে আস্তে প্রাণের উৎপত্তি হয়তো সেখানে হলেও মানে করা গেলেও যেতে পারে। তো যাই হোক, এই গেল আপাতত আজকের মতো আলোচনা। গ্রিন হাউস এফেক্ট এবং গ্লোবাল ওয়ার্মিং কি, তার প্রভাব, তার উপযোগিতা কি, তার কারণ কি, সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা পরের দিন নেক্সট যে চ্যাপ্টার অর্থাৎ গ্যাসের আচরণ, সেই গ্যাসের আচরণ বয়েল সূত্র এবং চার্লসের সূত্র নিয়ে আলোচনা করব। ঠিক আছে? ওকে, টাটা, টেক কেয়ার।